নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্র আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প ভালো লাগলে অবশ্যই আপনার চেনা জানা মানুষজনের মধ্যে গল্পটা ভাগ করে নেবেন। চলুন শুরু করি উপন্যাসের ৮ম পর্ব। এই নবাবগঞ্জের ইতিহাসে এ এক মর্মান্তিক কাহিনী। জমিদারি উঠে গেছে ইন্ডিয়া থেকে। সেই ১৯৫৮ সালের আইনে জমিদারি রাখা এখন বেআইনি হয়ে গেছে, কিন্তু নবাবগঞ্জ থেকে বুঝি তা এখনো নিঃশেষ হয়নি। নিঃশেষ হয়নি সেই জমিদারির দাপট। জমি আর তখন জমিদারের নয়, সরকারের। সরকারের বিনা অনুমতিতে বেশি জমি রাখা নিষিদ্ধ। কিন্তু আইন যেমন আছে, আইনের ফাঁকও তো আছে তেমনি। সেই আইনের ফাঁক দিয়ে কোনো জমিদারের কোনো জমি হাতছাড়া হয়নি। শুধু জমির মালিকের নাম বদলিয়েছে। আগে যেখানে ছিল নরনারায়ণ চৌধুরীর নাম, সেখানে বসেছে কুলবিগ্রহের নাম। বাড়িতে কুলবিগ্রহ আবার একটা নয়, ১০০টা। ১০০টা কুলবিগ্রহের নাম বসেছে মালিকানার খতিয়ানে। সেই কুলবিগ্রহের প্রত্যেকের ভাগে পড়েছে ৭৫ বিঘে জমি। অর্থাৎ জমির মালিক সেই মালিকই আছে, শুধু দাখলে কাটা হয় বেনামে। কুলবিগ্রহরা পাথরের ঠাকুর। ঠাকুরের না আছে পেট, না আছে খিদে, এমনকি খাবার হজম করবার ক্ষমতাও নেই কোনো ঠাকুরের। কিন্তু বেনামদার যারা, তাদের মোটা মোটা পেট আছে, বাঘের মতো খিদেও আছে, আর আছে হজম করবার অমানসিক ক্ষমতা। একদিন নরনারায়ণ চৌধুরী ৩ পুরুষ আগে যখন এখানে এই সম্পত্তির পত্তন করেন, তখন কল্পনাও করেননি যে একদিন আবার এই সম্পত্তি বিলোপ আইন হবে। কিন্তু আইনটা যখন হলো, তখন প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তবে কি গভর্নমেন্ট সব জমি গ্রাস করে নেবে নাকি? কিন্তু অভয় দিলেন উকিলবাবু। উকিলবাবু হাসলেন। গভর্নমেন্ট আইন করলেই বা আমরা আছি কি করতে কর্তাবাবু? আইন তৈরি করা যেমন গভর্নমেন্টের কাজ, আমাদের কাজ তেমনি আইন ভাঙার রাস্তা বাতলে দেওয়া। কর্তাবাবু বললেন, তাহলে আইন বাতলে দিন। উকিলবাবু হাসতে হাসতে বললেন, আমাকে কত দেবেন বলুন, আমার পাওনাটা? কর্তাবাবু বললেন, যা চাইবেন তাই দিতে হবে। শতকরা ৫ টাকা খরচ না হয় দেব আপনাকে। তা সেই ব্যবস্থাই হলো। উকিলবাবুই বুদ্ধি দিলেন, তাড়াতাড়ি কিছু মন্দির আর ঠাকুর তৈরি করে ফেলুন কর্তাবাবু। মাটির ঠাকুর করলে তেমন কিছু খরচ হবে না। রোজ বাড়িতে ঠাকুর সেবা আরম্ভ করে দিন। পুরুত রাখুন আলাদা আলাদা, আর তারপর সেই সব ঠাকুরের নামে ৭৫ বিঘে করে জমি জমার দলিল করে ফেলুন। দেখি গভর্নমেন্ট কি করে, আর তখন তো আমি আছি। তা চৌধুরী বাড়িতে আগে থেকেই কুলবিগ্রহ ছিল, পরে তাদের সংখ্যা বেড়ে ১০০ হলো। শেষ পর্যন্ত আইন যখন চালু হলো, দেখা গেল মাত্র ৭৫ বিঘে জমি জমার মালিক হলেন নরনারায়ণ চৌধুরী আর বাকি ছেলে। পুত্রবধূ আর ঠাকুরদের নামে এমনভাবে জমি ভাগ করা হলো যাতে এক তিল জমি সরকারের ভাগে না পড়ে। সুতরাং কাগজে কলমে জমিদারি প্রথা বিলোপ হয়ে গেল বটে, কিন্তু জমিদার যেমন ছিল তেমনই রয়ে গেল। রয়ে গেল আগেকার সেই আয় আদায়, আর সঙ্গে সঙ্গে রয়ে গেল তাদের দাপট, আর তার সঙ্গে রয়ে গেল বংশীঢালিরাও। বংশীঢালিদের কাজ কিছু থাকুক আর না থাকুক, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে হয়, মাসোহারা দিয়ে যেতে হয়। কাজ দিলাম তো ভালো, আর যখন কাজ দিলাম না তখন বসে থাকো। এমনি অনেকবার অনেক কাজের ভারী পড়েছে বংশীঢালির ওপর। বড় বিশ্বাসী কর্মচারী বংশীঢালিরা। সুখ শান্তির দিনে তারা খেতে পাচ্ছে কিনা তা দেখবার দায় নেই কর্তাবাবুদের, কিন্তু বিপদের দিনে তারাই ভরসা, তারাই বুক দিয়ে বাঁচায় কর্তাবাবুদের। আজ এতদিন পরে আবার ডাক পড়েছে সেই বংশীঢালির। বাড়িতে যখন সবাই কাজে ব্যস্ত, তখন কেবল তারই কাজ ছিল না।
এখন যেন সেও একটা কাজ পেলে। এতক্ষণ শুধু বাড়ির শোভা হয়ে সে ঘুরে বেরিয়েছে, কাজের লোক যে সে, চুপ করে থাকেই বা কি করে। কর্তাবাবুর ঘর থেকে বেরিয়ে সে নিচে এলো। চারিদিকে হইচই, লোকজনের আনাগোনায় সমস্ত বাড়িটা তখন গমগম করছে। কিন্তু তাতে তার কিছু আসে যায় না। তার কাজ সকলের চোখের আড়ালে, সে কাজ কেউ কখনো দেখতে পাবে না, জানতে পারবে না তার বাহাদুরি। জানবে শুধু সে আর তার সাকরেদরা, আর জানতে পারবে তার অন্নদাতা মালিক, যে জানলে তার খাওয়া পড়া জুটবে, তার চাকরি বজায় থাকবে। নিচে নেমে আর দাঁড়ালো না সেখানে বংশীঢালি, একেবারে সোজা গিয়ে হাজির হলো বারবাড়িতে। বারবাড়িতে পালকি থেকে নেমে কালীগঞ্জের বউ তখন মাথায় ঘোমটাটা ভালো করে টেনে দিলে। প্রকাশ মামা সামনে গিয়ে অভ্যর্থনা করলে, আসুন আসুন মা জননী। কালীগঞ্জের বউয়ের পরনে একটা গরদের পাট ভাঙা থান। আজকে একটা বিশেষ দিন বলে বিশেষভাবেই সেজেগুজে এসেছে। আসবার তার ইচ্ছে ছিল না তেমন, কিন্তু আবার না এসেও থাকতে পারেনি। একবার মনে হয়েছিল বিনা নিমন্ত্রণে যাওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু কে তাকে নেমন্তন্ন করবে? নারায়ণ তার নাতির বিয়েতে তাকে নেমন্তন্ন করবে এটা আশা করাও অন্যায়। কালীগঞ্জের বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে এসেছিল নতুন বউকে দেবার জন্যে। 15 টাকা দাম নিয়েছে শাড়িটার। কালীগঞ্জের বউয়ের তেমন পছন্দ হয়নি শাড়িটা। বলেছিল, হ্যাঁ রে দুলাল, এর থেকে ভালো শাড়ি একটা পেলি নে। দুলাল বললে, এর চেয়ে ভালো শাড়ি আর দিতে হবে না মা, কেউ তো আপনাকে বিয়েতে নেমন্তন্নও করেনি। কালীগঞ্জের বউ বলেছিল, নেমন্তন্ন না করলেই বা, নায়েব মশাই না হয় আমাকে নেমন্তন্ন করেনি, কিন্তু তার নাত বউ কি দোষ করলো বল? সে তো এর মধ্যে নেই, তাকে কেন খারাপ শাড়ি দিতে যাব? তা তখন আর সে শাড়ি বদলাবার সময়ও ছিল না বলতে গেলে। তাড়াতাড়ি সেই শাড়িখানাই একটা কাগজে মুড়ে নিয়ে চলে এসেছিল। পালকির ভেতরে আস্তে আস্তে কালীগঞ্জের বউয়ের কেবল মনে পড়ছিল খোকার সেই কথাগুলো, তোমার টাকা আমি ফেরত দেবই কালীগঞ্জের বউ, তোমার টাকা না দিলে আমি বিয়েই করতে যাব না। আহা, ঠাকুরদা যাই হোক, তার নাতিটা তো কোনো দোষ করেনি। পালকির ভেতরে বসেই কালীগঞ্জের বউ বলেছিল, তোরা একটু পা চালিয়ে চল দুলাল, নতুন বউ বিকেলবেলা নবাবগঞ্জে আসবে, তাকে শাড়িটা দিয়ে সন্ধ্যের আগেই ফিরে আসতে চাই। সত্যি সন্ধ্যের আগেই ফিরে আসতে চেয়েছিল কালীগঞ্জের বউ। হয়তো মন বলেছিল, সন্ধ্যের আগে ফিরে না এলে বুঝি কোনো বিপদ ঘটবে। কিন্তু কে জানতো সে বিপদ এমন ভয়াবহ বিপদ হয়ে উঠবে? কে জানতো সে বিপদ এমনই বিপদ যে জন্মের মতো তা কাটিয়ে আর কালীগঞ্জে ফিরে আসা হবে না? আর কেই বা জানতো কালীগঞ্জের সেই বিপদই নবাবগঞ্জের চৌধুরী বংশের বিপদ হয়ে এমন করে সমস্ত কিছু ধ্বংস করে দেবে? সত্যি এমনি করেই হয়তো ইতিহাস তার আপন গতিপথ পরিবর্তন করে। নইলে একদিন যে সূর্য কালীগঞ্জের আকাশে উদয় হয়ে কালীগঞ্জেই অস্ত গিয়েছিল, তা যে আবার একদিন নবাবগঞ্জের আকাশকেও অন্ধকার করে দেবে, তাই বা কে ভাবতে পেরেছিল? নইলে হর্ষনাথ চক্রবর্তী হয়তো যাবার আগে তার স্ত্রীকে সাবধান করে দিয়ে যেতেন। যাবার সময় সহধর্মিণীকে বলে যেতেন, ওগো, ওই আমার নায়েবকে তুমি বিশ্বাস করো না। নায়েব নরনারায়ণ চৌধুরীকে বিশ্বাস করলে একদিন তোমার সর্বস্ব নিঃশেষ হয়ে যাবে। বলে যেতেন, সম্পত্তি রক্ষা করতে গেলে কাউকেই বিশ্বাস করতে নেই। বলে যেতেন, আত্মবিশ্বাসের চেয়ে বড় বিশ্বাস আর কিছু নেই। আরও বলে যেতেন, সম্পত্তি এমনই জিনিস যা শুধু নায়েব কেন, নিজের ছেলেকেও বিশ্বাসহন্তা করে তোলে। কিন্তু সেদিন হর্ষনাথ চক্রবর্তীর গৃহিণী বড় সহজ সরল মানুষ ছিল। সংসারে যে তাকে একদিন এমন করে একলা হয়ে যেতে হবে তাও কখনো কল্পনা করতে পারেনি সে। কর্তা ছিলেন মহাপ্রাণ মানুষ, গৃহিণীও তাই। নদীতে যখন স্নান করতে যেতেন তিনি,
সঙ্গে লোক যেত মাথায় ছাতি ধরে, যেন রোদ না লাগে কর্তার শরীরে। কোঁচানো কাপড় যেত স্নান করে উঠে পরবার জন্য, আর যেত কাঁসার বাটিতে আধসের তেল। গৃহিণী দেখতে পেয়ে একদিন বলেছিল, অত তেল কি তোমার নিজের গায়ে মাখো নাকি? কর্তা শুনে হাসতেন, বলতেন, না গো, ঘাটে যারা আসে তারা বড় গরিব মানুষ, তাদের তেল কেনবার পয়সা নেই। আমি তেল মাখি, তারাও মাখে। শুধু তেল নয়, একবার গৃহিণীর ব্রত উদযাপন উপলক্ষে গ্রামের সব লোককে খেতে নেমন্তন্ন করা হয়েছিল। খেতে যাবার আগে হঠাৎ কর্তার নজরে পড়ল গামলা ভর্তি রসগোল্লা ভাসছে। বললেন, দেখি দেখি, খেয়ে দেখি একটা কেমন পাক হয়েছে। রসগোল্লা খেলেন একটা, কিন্তু রসগোল্লাটা মুখে দিয়েই থুথু করে ফেলে দিলেন। বললেন, না, এ মিষ্টি কাউকে খেতে দিতে পারবে না, এ মিষ্টি বাসি, টক হয়ে গিয়েছে, ফেলে দাও। শুধু ফেলে দেওয়া নয়, পাছে কাকপক্ষীতেও খায়, সেই জন্যে মাটিতে গর্ত করে সেই 2.5 মণ ছানার তৈরি রসগোল্লা সব পুঁতে ফেলা হলো। তারপর আবার রাতারাতি নতুন করে তৈরি হলো রসগোল্লা, তবে সকলেরই পাতে মিষ্টি পরিবেশন করা হলো। এসব ঘটনা কালীগঞ্জের লোক যেমন জানে, এই নরনারায়ণ চৌধুরীও তেমনি জানেন। অথচ সেই চক্রবর্তী মশাইয়ের গৃহিণীর এমন সর্বনাশ করতে তারও কিনা বাধল না। শেষ সময় নরনারায়ণকেই ডেকেছিলেন সেদিন হর্ষনাথ চক্রবর্তী। বলেছিলেন, এবার আমার যাবার বন্দোবস্ত করো নারায়ণ। নরনারায়ণ যাওয়ার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, কোথায় যাবেন হুজুর? হর্ষনাথ বলেছিলেন, নবদ্বীপ। নবদ্বীপের কথা শুনে নরনারায়ণ সেদিন একটু অবাকই হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, নবদ্বীপে যাবেন কেন হুজুর? হর্ষনাথ বলেছিলেন, যা বলছি তাই করো, গাড়ি জুততে বলো। তাই সেই ব্যবস্থাই হয়েছিল। কর্তা নবদ্বীপে যাবেন হুকুম হয়েছে। কর্তার হুকুমের আর নড়চড় নেই। গাড়ি চলল। সমস্ত দিন চলে সন্ধেবেলা একটা নদীর ধারে এসে গাড়ি পৌঁছল। জিজ্ঞেস করলেন, এ কোথায় এলাম? নরনারায়ণ বললে, আগে কেষ্টগঞ্জ। কর্তা বললেন, আমি তামাক খাবো, আমার কলকে গড়গড়া নিয়ে এসো। সঙ্গের লোক আবার ছুটল কালীগঞ্জে। কর্তার তামাক খাবার ইচ্ছে হয়েছে, তার নিজের গড়গড়া ফর্সি সবকিছু আনা চাই। তিনি সেই কেষ্টগঞ্জের নদীর ঘাটেই আস্তানা গাড়লেন। পরের দিন সবকিছু এসে হাজির হলো। তখন সেই নিজের অভ্যস্ত গড়গড়ার ওপর কলকে বসিয়ে তামাক খেলেন। 2-4 টান দিলেন গড়গড়ায়, ধোঁয়া বেরোল, আর তারপর সেটা নরনারায়ণের হাতে দিলেন। বললেন, আর না, আমার এইটুকু আসক্তি ছিল, এবার তাও গেল, এখন চলো। তখন গাড়ি আবার চলল নবদ্বীপের পথে। কিন্তু এসব কথা আজকে আর কে শুনবে? কাকে শোনাবে কালীগঞ্জের বউ? একজন যে এসব ঘটনার সাক্ষী ছিল, সেও আজ সব ভুলে বসে আছে। সেদিনকার সেই নায়েব আজ আর সেদিনকার সেই মনিবকে মনে রাখতে চায়নি। মনে রাখলে নবাবগঞ্জের সেই সব কিছু সম্পত্তি সোজা কালীগঞ্জের বউয়ের কাছেই ফিরিয়ে দিতে হয়। কিন্তু তা তো আর সম্ভব নয়। তাই কালীগঞ্জের বউকে দেখলেই তার মেজাজটা বিগড়ে যায়। বলে, যা যা দিনু, বল আমার শরীরটা খারাপ, আমার সঙ্গে দেখা হবে না। আর তাছাড়া নিজের সৌভাগ্যের দিনে কে আর অতীতের সেই অন্ধকার দাসত্বের দিনগুলোর কথা মনে রাখে? কালীগঞ্জের বইয়ের নাম শুনলেই যেন কেবল মনে পড়ে যায় সেই 15 টাকা মাইনের চাকরিটার কথাগুলো। কে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় তার পুরনো চেহারাটাকে। বলে, ওই দেখ, ওকে চিনতে পারিস? নরনারায়ণ চৌধুরী চিৎকার করে ওঠেন, কৈলাস, কৈলাস। কৈলাস গোমস্তা বলে, আজ্ঞে, এই তো আমি তো আপনার পাশেই রয়েছি। ও বলে যেন শান্ত হন, যেন আবার তিনি বাস্তব জগতে ফিরে আসেন। বলেন, দেখ কৈলাস, আজকাল কেবল আমার এই রকমই হয়। মনে হয় যেন আমার কাছে কেউ নেই, তুমি আমার কাছে থাকবে সব সময়।
কিন্তু সেদিন বংশীঢালি ঘরের বাইরে চলে যাবার পরই কর্তাবাবু আবার ডাকলেন, কৈলাস। কৈলাস বাইরেই দাঁড়িয়েছিল। ডাক পেয়েই ভেতরে এলো। বললে, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তুমি কোথায় যাও? আমি তোমাকে বলেছি না সব সময় তুমি আমার কাছে কাছে থাকবে? কৈলাস বললে, আজ্ঞে, আপনি যে এক্ষুনি আমাকে বাইরে যেতে বললেন। কর্তাবাবু বললেন, দেখো কৈলাস, তক্ক করো না। তোমার ওই বড় দোষ, তুমি বড় মুখে মুখে তক্ক করো। তোমাকে আমি বারবার বলেছি আমার কাছাকাছি থাকবে। দেখছো আমার সিন্দুকটা পাশে রয়েছে, এতে টাকা কড়ি আছে। কখন কে আসে তার ঠিক নেই। তুমি। তারপর হঠাৎ থেমে গিয়ে কি যেন কান পেতে শুনতে লাগলেন। বললেন, একটা কিসের যেন শব্দ হলো না কৈলাস? কৈলাস গোমস্তাও শব্দটা শুনতে চেষ্টা করলে। বললে, হ্যাঁ, ও তো মেয়েরা শাঁখ বাজাচ্ছে নিচে। কর্তাবাবু ধমকে উঠলেন, মেয়েরা শাঁখ বাজাচ্ছে সে তো আমিও শুনতে পাচ্ছি। সে শব্দ নয়, আর একটা শব্দ শুনতে পেলে না? কৈলাস গোমস্তা বললে, আজ্ঞে না। কর্তাবাবু বললেন, তুমি দেখছি দিন দিন কালা হয়ে যাচ্ছ। যাও শুনে এসো কিসের শব্দ হলো ওখানে। কৈলাস গোমস্তা তাড়াতাড়ি উঠে নিচে চলে যাচ্ছিল, কিন্তু কর্তাবাবু ধমক দিলেন। বললেন, তুমি আবার কোথায় যাচ্ছ? আজ্ঞে নিচে। তোমাকে বলেছি না তুমি সব সময় আমার কাছে কাছে থাকবে? আমার কাছে সিন্দুকে টাকা রয়েছে, বলেছি না তোমাকে? কৈলাস গোমস্তা কথাটা শুনে আবার তার নিজের জায়গায় এসে বসল। কিন্তু ওদিকে হর্ষনাথ চক্রবর্তী মশাই তখন নবদ্বীপে চলেছেন। তার জীবনের কাজ শেষ হয়ে গিয়েছে। তার আর কোনো আসক্তি নেই তখন। নাবালক ছেলে দুজন রইল, গৃহিণী রইল, আর রইল নায়েব নরনারায়ণ। জমি জমাও রইল অনেক। অনেক কিছুই তিনি রেখে গেলেন, কিন্তু যাবার সময় কিছুই সঙ্গে নিলেন না। যাবার সময় কারো সঙ্গে কিছু থাকেও না। একলাই এসেছিলেন সংসারে, সেই সংসার ফেলে একলাই আবার চলে যাচ্ছেন। আসক্তি নেই, কামনা নেই, আকাঙ্ক্ষাও আর নেই। একমাত্র আসক্তি ছিল তার ওই তামাকটার ওপর। তা সেটাও গেল, সেটাও তিনি ত্যাগ করলেন। এবার মুক্তি, এবার আর কোনো কিছুই তাকে আকর্ষণ করতে পারবে না। নায়েব নরনারায়ণ সঙ্গে চলেছেন। চলতে চলতে একদিন নবদ্বীপ শহরে এসে পৌঁছল। কর্তা বললেন, চলো, আমাকে রাধা মাধবের আশ্রমে নিয়ে চলো। তার কথা মতো সেই রাধা মাধবের আশ্রমেই তাকে তোলা হলো। কিন্তু সেখানেও বেশি দিন তাকে থাকতে হলো না। দুদিন পরেই কর্তা বললেন, এবার আমার সময় হয়েছে নরনারায়ণ, আমাকে গঙ্গায় নিয়ে চলো। নায়েব নরনারায়ণ তাকে গঙ্গার ধারে নিয়ে গেলেন। কর্তা সিঁড়ি দিয়ে গঙ্গার জলে নামলেন। প্রথমে হাঁটু জল, তারপর কোমর, তারপর বুক। সেই বুক জলেই দাঁড়ালেন কর্তা। সত্যি এসব কথা আজ এই বিয়েবাড়ির উৎসবের মধ্যে ভাবা অন্যায়। ওই ওপরের দোতলায় যে পঙ্গু মানুষটি লোহার সিন্দুক আঁকড়ে ধরে জীবন কাটাচ্ছেন, তারও এসব কথা ভাবতে নেই। ভাবলে আজ এই তার নাতির বিয়ে পণ্ড হয়ে যাবে। এই অতিথি অভ্যাগত ভরা জমাট ঐশ্বর্যের ওপর কালো ছায়া পড়বে। জীবনের সার সত্য মুখ্য নয়, শান্তি নয়, ত্যাগও নয়। আসল সত্য হলো এই ঐশ্বর্য, এই জাঁকজমক আর এই সিন্দুক। কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তী নির্বোধ ছিলেন, তাই তিনি আসক্তি ত্যাগ করেছিলেন। নবদ্বীপের গঙ্গার ঘাটে গিয়ে নিজের মুক্তি চেয়েছিলেন। কিন্তু আমি ত্যাগে বিশ্বাস করি না, মুক্তিতে বিশ্বাস করি না, অনাসক্তিতেও বিশ্বাস করি না। আমি বাঁচতে চাই। এই জমি জমা, জাঁক জমক, ঐশ্বর্য বিলাস সবকিছুর মধ্যে জড়িয়ে থেকে বাঁচতে চাই। আমি বাঁচতে চাই আমার আমির মধ্যে দিয়ে, বাঁচতে চাই আমার সন্তানের মধ্যে দিয়ে, আমি বাঁচতে চাই আমার বংশ পরম্পরার উত্তরাধিকারের মধ্যে দিয়ে। যে সেই বাঁচার পথে অন্তরায় হবে তাকে আমি নিপাত করব, নিঃশেষ করব। আমার বংশীঢালি সেই নিঃশেষ করার পথে আমাকে সাহায্য করবে। সেই জন্যই তো তাকে আমি মাসোহারা দিয়ে রেখেছি। বংশীঢালি যখন বারবারই উঠোনে গিয়ে দাঁড়ালো,
তখন কালীগঞ্জের বউ সেখানে নেই, এমনকি তার সেই পালকিটার চিহ্নও নেই সেখানে। প্রকাশ মামা মা জননীকে নিয়ে তখন একেবারে ভিতর বাড়িতে পৌঁছে দিয়েছে। কালীগঞ্জের বউ সম্বন্ধে চৌধুরী বাড়িতে যত অশ্রদ্ধাই থাক, তার সঙ্গে চৌধুরী বংশের ঐশ্বর্যের ক্ষীণ সূত্রটার কথা জানতে কারো বাকি ছিল না। অন্তত আর কেউ না জানুক, চৌধুরী বাড়ির গিন্নি সে কথা জানে। কোথায় গো বৌমা, কোথায়? কালীগঞ্জের বউ এতবার এ বাড়িতে এসেছে টাকার তাগাদা করতে, কিন্তু এমনি করে কখনো অন্দরমহলের চৌহদ্দির মধ্যে আসেনি। বৌমা ব্যস্ততার মধ্যেও চিনতে পেরেছে, বললে, আসুন আসুন মা। কালীগঞ্জের বউ বললে, আমাকে তুমি চিনতে পারবে না বৌমা, আমার নাত বউ এসেছে বাড়িতে, তাই আশীর্বাদ করতে এলুম। তুমি আমাকে তাড়িয়ে দেবে না তো বৌমা? ও মা, তাড়িয়ে দেব কেন আপনাকে? কালীগঞ্জের বউ বললে, না, আমাকে তো আসতে কেউ নেমন্তন্ন করেনি বৌমা, আমি এমনি এসেছি। আমাকে তুমি এত খাতির করো না, আমি শুধু নাত বউকে আশীর্বাদ করি চলে যাব। কই নাত বউ কই? নয়নতারা তখন একটা ঘরের মধ্যে ঘোমটা দিয়ে চুপ করে বসেছিল। আশেপাশে আরো কজন পাড়ার বউঝি বসে আছে। গৌরী পিসি সঙ্গে করে নিয়ে গেল। বললে, বৌমা, একে প্রণাম করো, ইনি হচ্ছেন কালীগঞ্জের জমিদারের বউ, তোমার গুরুজন। কালীগঞ্জের বউ হাতের পাট করা শাড়িখানা এগিয়ে দিতেই নয়নতারা সেখানা হাত বাড়িয়ে নিলে, তারপর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। থাক থাক মা, আশীর্বাদ করি সুখী হও, শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করো। বলে আর দাঁড়ালো না সেখানে, যেন চলে আসতে পারলেই বাঁচে, যেন সকলের চোখের আড়ালে চলে যেতে পারলেই তৃপ্তি পায়। মুখ নিচু করে যেমন এসেছিল তেমনি আবার বাড়ির দিকে চলে গেল। গৌরী পিসি বাইরে আসতেই প্রীতি জিজ্ঞেস করলে, কিরে, মাগি চলে গেছে? গৌরী পিসি বললে, হ্যাঁ, বিদে হয়েছে। কি দিয়ে বউয়ের মুখ দেখলে রে? সে আর বলো না বৌদি, একটা বাঁধি পোতার গামছা। সে কি রে, গামছা? গামছা দিয়ে আমার ছেলের বউয়ের মুখ দেখলে? গৌরী বললে, তা সে গামছাই একরকম বলতে পারো। আমাদের বিবিগঞ্জের হাটে জুলাদের হাতে বোনা যেমন শাড়ি পাওয়া যায় তেমনি। কত দাম হবে? তা 3 টাকাও হতে পারে, 5 টাকাও হতে পারে। প্রীতি বললে, ঢং ঢং দেখে আর বাঁচি নে, তবু যদি নেমন্তন্ন করে ডেকে আনা হতো তো তাও বুঝতুম। গৌরী বললে, অথচ মাগির দেমাগ দেখো না, কর্তাবাবুকে সেবার কত গালাগালি দিয়ে গেল, এখন আবার এসেছে ভাব ভালোবাসা দেখাতে, লজ্জাও করে না মা, ছি। প্রীতির সেসব মনে ছিল না। বললে, গালাগালি দিয়েছিল কর্তাবাবুকে? কি গালাগালি দিয়েছিল রে? মা, তোমার মনে নেই? ওই বাড়ির উঠোনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে সেবার বলেনি, তুমি নিবংশ হবে নারায়ণ, আমি বামুনের মেয়ে হয়ে তোমাকে সাপ মুন্নি দিয়ে গেলুম, তোমার বংশ থাকবে না। কত কি কথা বলে যায়নি? প্রীতি বললে, মা, তুই আমাকে আগে মনে করিয়ে দিলি নে কেন? আমি তাহলে আজ ঝ্যাঁটা ঘষে দিতাম মাগির মুখে। তা বটে, গৌরীও সেই কথাই বললে। কালীগঞ্জের বইয়ের মুখে খ্যাংরা ঝ্যাঁটা ঘষে দিলেই বুঝি ভালো হতো। এই সদানন্দের বিয়ের ব্যাপারেই কি কম বাগড়া দিয়েছে কালীগঞ্জের বউ? যাতে বিয়ে ভেঙে যায় সেই জন্য খোকাকে পর্যন্ত নিজের বাড়িতে সমস্ত রাত আটকে রেখেছিল। এখন লজ্জা নেই তাই আবার ঢং করে একটা 3 টাকা দামের গামছা দিয়ে বউয়ের মুখ দেখতে এসেছে। কিন্তু ভেতর বাড়িতে যখন এসব মন্তব্য চলেছে, কালীগঞ্জের বউ তখন সোজা বাড়ির উঠোনে গিয়ে দুলালকে খুঁজছে। কোথায় দুলালরা, কোথায় গেল? তাদের পালকিটাই বা গেল কোথায়? প্রকাশ মামা বাইরে শামিয়ানা খাটানো নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ পালকিটা দেখতে পেয়ে বললে, তোমরা এখানে কেন হে? এখানে পালকি রেখে আমার জায়গা আটকে রেখেছো কেন? যাও যাও, বাইরে যাও। দুলালরা পালকি সরিয়ে নিয়ে একেবারে রাস্তার ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর ভেতরের দিকে চেয়ে দেখছিল মা জননী এখনো আসছে না কেন। কালীগঞ্জে ফিরে যেতে যে রাত পুড়িয়ে যাবে।
সদানন্দ সামনে দিয়ে যেতে গিয়েই পালকিটা তার নজরে পড়ল। এ তো চেনা পালকি। বললে, হ্যাঁ গো, এ পালকি কার? কালীগঞ্জের বউ এসেছে নাকি? দুলাল বললে, আজ্ঞে হ্যাঁ, মা জননী এসেছে। তা কোথায় তিনি? ভেতরে গেছেন। সদানন্দ আর দাঁড়াল না, এক দৌড়ে ওপরে দাদুর ঘরে চলে গেল। কালীগঞ্জের বউ এখানে এসেছে নাকি কৈলাস কাকা? কৈলাস গোমস্তা কি বলবে ভেবে পেল না। তারপর বললে, আমি তো ঠিক জানি না খোকা বাবু। কর্তাবাবুর কানেও কথাটা গিয়েছিল। বললেন, কে কে কথা বললে কৈলাস? খোকা না? কিন্তু সদানন্দ আর সেখানে দাঁড়াল না। তাহলে নিশ্চয় ভেতর বাড়িতে গেছে। মা? কি রে খোকা? হ্যাঁ মা, কালীগঞ্জের বউ এসেছে বুঝি? কোথায়? এই তো এখনই বউয়ের মুখ দেখে চলে গেল। সদানন্দ বললে, কিন্তু এখানেই কোথাও আছে, পালকি যে বাইরে রয়েছে দেখলুম। বলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। আবার কীর্তিপদবাবু তার ঘরের মধ্যে বসে তামাক খাচ্ছিলেন। নাতিকে দেখে বললেন, এই যে খোকা, কোথায় গিয়েছিলে? কিন্তু ওসব বাজে কথা বলবার সময় তখন ছিল না সদানন্দর। সেখান থেকে সোজা বার বাড়িতে গিয়ে একেবারে প্রকাশ মামার সঙ্গে মুখোমুখি দাঁড়ালো। মামা, কালীগঞ্জের বউ এসেছে বুঝি? হ্যাঁ, দেখলাম তো তাই। কিন্তু গেল কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। বাবার কাছে চণ্ডী মণ্ডপে আছে নাকি? সেখান থেকে চণ্ডী মণ্ডপে। সদানন্দর মনে হলো এক মুহূর্ত দেরি হলে যেন আর কালীগঞ্জের বউকে দেখতে পাবে না সে। কিন্তু বিয়ে বাড়িতে তো আসবার কথা ছিল না কালীগঞ্জের বউয়ের। তবে কি দাদুর কাছে টাকা চাইতে এসেছে? দাদু কি টাকা দিয়েছে তাহলে? দাদু কি তাহলে কথা রেখেছে সেই 10,000 টাকা? ভাবতে ভাবতে সমস্ত বাড়িটা চষে ফেলতে লাগলো সদানন্দ। এত ভিড় চারদিকে, সমস্ত লোকের মুখের দিকে চেয়ে চেয়ে খুঁজতে লাগলো তার সেই আসল লক্ষ্য বস্তুটাকে। কই, কোথায় গেল কালীগঞ্জের বউ? পালকি থাকতে তো হেঁটে ফিরে যাবে না এখান থেকে। শেষকালে সে আবার ফিরে এলো সদরে। তখনও দুলালরা বার বাড়ির দিকে হাঁ করে চেয়ে আছে। কি গো, তোমাদের মা জননী এসেছে? আজ্ঞে হ্যাঁ, আমরা তো মা জননীর জন্যই হা পিত্তেশ করে তখন থেকে দাঁড়িয়ে আছি। সন্ধ্যের আগেই রওনা দেবার কথা আমাদের। তাহলে দেখি কোথায় গেল। বলে সদানন্দ আবার ভিতরের দিকে ঢুকল। হ্যাজাক বাতি লাগানো হচ্ছে গেটের ওপর। প্রকাশ মামা কোমরে তোয়ালে বেঁধে সেই তদারক করতেই ব্যস্ত। বাজে বাজে সময় নষ্ট করবার অবসর নেই তাঁর। চারিদিকে তীক্ষ্ণ নজর। সদানন্দকে দেখেও যেন দেখলে না প্রকাশ মামা। কিন্তু বংশীঢালি তার কাজে কখনো ঢিল দেয়নি জীবনে। সে যে কখন নিঃশব্দে সকলের চোখের আড়ালে তার ডিউটি শেষ করে বসে আছে তা কেউ জানতে পারেনি। কিন্তু এটাও যে খুব সোজা কাজ তা নয়। কালীগঞ্জে যখন চক্রবর্তী মশাইয়ের কাছে সে কাজ করত, তখন সে এই কালীগঞ্জের বউকেই একদিন মা জননী বলে ডেকেছে, একদিন এরই নিমক খেয়েছে। কিন্তু বংশীঢালিরা টাকার জন্য সব করতে পারে, টাকার বদলে তাদের নিমক হারামি করতেও বুঝি বাধে না। কে ওখানে? কে? বংশীঢালিরা তখন নিঃশব্দে তাদের কাজ সমাধা করে ফেলেছে। কে কে ওখানে? সদানন্দর মনে হলো চণ্ডী মণ্ডপের পেছনে আতা গাছের ঝোপের তলায় অন্ধকারে যেন ফিসফিস করে কারা কথা বলছে। সদানন্দ কাছে যেতেই বংশীঢালি অন্ধকার থেকে বেরিয়ে এলো। সদানন্দ জিজ্ঞেস করলে, বংশী, এখানে অন্ধকারে কিসের একটা আওয়াজ হলো না? যেন মেয়ে মানুষের গলার মতো আওয়াজ পেলাম। বংশী অবাক হয়ে গেল। মেয়ে মানুষের গলার আওয়াজ? এখানে মেয়ে মানুষের গলার আওয়াজ কোত্থেকে আসবে খোকাবাবু? তা তুমি এখানে কি করছিলে? সবাই কাজ করছে আর তুমি এই অন্ধকারে দাঁড়িয়ে কি দেখছো? বংশী বললে, না, এই আমার ঘরে ঢুকেছিলাম, এখন বেরোচ্ছি। বলে কথা এড়াবার জন্য তাড়াতাড়ি বার বাড়ির লোকজনের ভিড়ের দিকে চলে গেল। কিন্তু সদানন্দর কেমন সন্দেহ হলো। এই জায়গাটা একেবারে নিশ্ছিদ্র অন্ধকার ঘুরঘুরটি। বংশী চলে যাবার পর সদানন্দও চলে আসছিল, কিন্তু আবার সেই অন্ধকারের দিকেই ফিরে গেল। বংশীকে দেখলেই কেমন ভয় করত সদানন্দর।
ও এমন সময় এখানে একলা থাকবার লোক তো নয়। আর এদিক থেকেই তো আওয়াজটা এসেছিল, মেয়ে মানুষের গলার মতো আওয়াজ। বংশীর ঘরের দরজাটা ঠেলে খুলতে গেল সে, কিন্তু মনে হলো যেন তালা ঝুলছে। অন্ধকারের মধ্যে তালাটায় হাত দিলে, হাত দিয়ে নাড়ালে, আর বোধহয় তাড়াতাড়িতে ভালো করে তালায় চাবি লাগানো হয়নি, সঙ্গে সঙ্গে সেটা খুলে গেল। সদানন্দ ঘরের মধ্যে চেয়ে দেখবার চেষ্টা করলে, মনে হলো ভেতরে যেন তখনও কার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু বংশী তারই মধ্যে আবার এসে হাজির হয়েছে তখন। এখানে কি করছো খোকাবাবু? ঘরের ভেতরে কি বংশী, গোঙাচ্ছে কে? বংশী ঢালি সে কথার উত্তর না দিয়ে বললে, কর্তাবাবু তোমাকে ডাকছে খোকাবাবু, লোক এসেছে, তাড়াতাড়ি ডেকেছে। আমাকে? আমাকে ডেকেছে? বংশী ঢালি বললে, হ্যাঁ, এখুনি দেখা করে এসো। কিন্তু তোমার এই ঘরের মধ্যে কে? বংশী ঢালি বললে, ঘরের মধ্যে আবার কে থাকবে? আমি তো তালা চাবি দিয়ে রেখেছিলাম, খুললে কে? বলে ট্যাঁকের ঘুনসি থেকে একটা চাবি বার করে বোধহয় তালাটা আবার বন্ধ করবার চেষ্টা করতে লাগলো। কিন্তু ঘরের মধ্যে কার গলার আওয়াজ শুনলুম। ওখানে কে আছে বলো তো? বলো, ওখানে কি হয়েছে? কে আছে ওখানে? কিন্তু বংশী ঢালি অত সহজে ভাঙবার পাত্র নয়। বললে, তুমি ভূত দেখেছ খোকাবাবু? ভূতের ভয় লেগেছে নিশ্চয় তোমার। সদানন্দ বললে, বাজে কথা রাখো, বলো ভেতরে কি হয়েছে, বলো ভেতরে কে আছে। তুমি নিশ্চয় কালীগঞ্জের বউকে ভেতরে আটকে দিয়েছ, এখনো বলো কে ওখানে। বংশী ততক্ষণে দরজায় বেশ করে তালাচাবি বন্ধ করে আবার চলে যাচ্ছিল। সদানন্দ ছাড়লে না, বললে, বলো কে ওখানে আছে, কাকে তালাচাবি বন্ধ করে রেখেছ? বলতে বলতে বংশীর পেছন পেছন একেবারে সদরের বারবাড়ির কাছে এসে পড়েছিল। প্রকাশ মামা দেখতে পেয়েছে, বললে, এ কি রে, তোর গেঞ্জিতে এত রক্ত কেন? আজ এ পর্যন্তই। উপন্যাসের 9ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।